দ্বিতীয় ভিডিও আমি সায়েন্সটা অলরেডি আপলোড করে দিয়েছি, সবাই গিয়ে একবার দেখে নিও। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, ভিডিওগুলো 1.5 স্পিডে দেখো, তাহলে তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো এই ভিডিওটা শুরু করছি, হিস্ট্রি আর পলিটিটাকে কম্বাইন্ড করেছি। আগের ভিডিওগুলো যেভাবে আমি পুরনো কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো একবার ডিসকাস করে নিই, তারপর টপিকে যাই। এই ভিডিওটার আশা করি দুটো মানে জায়গা আলাদা আলাদা করে নিয়েছি, হিস্ট্রিটা আলাদা করে নিয়েছি, পলিটিটা আলাদা করেছি। তো আগে প্রথম হিস্ট্রিটা দেখে নেওয়া যাক। 2018-তে আমি বারবার বলেছিলাম কোয়েশ্চেন তুলনামূলক একটু হলেও একটু কঠিন ছিল। আর আমরা দেখতে পাচ্ছি যদি ক্রোনোলজি অনুযায়ী যাই, 18, 19 আর 23 আমার কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন হিস্ট্রির বেড়েছে। এই নয় যে পরেরটা কোয়েশ্চেন অনেক বেড়ে যাবে, এরকম কিন্তু কোনো সাইন নেই। যেহেতু 23-এর কোয়েশ্চেনটা অনেক ইজি হয়েছিল, তাই হিস্ট্রি থেকে ডিরেক্ট কোয়েশ্চেন অনেক বেশি হয়েছিল। এটা পার্সোনাল, এটা আমার মতামত। আচ্ছা, কোয়েশ্চেনে দেখা যাক। সেটা হচ্ছে আমার অ্যানসিয়েন্ট থেকে আলেকজান্ডার দ্য গ্রেট থেকে কোয়েশ্চেন এসছে, তারপর পলাশির যুদ্ধ থেকে কোয়েশ্চেন এসছে, ডু অর ডাই মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেকে কোয়েশ্চেন এসছে, আর একটা হচ্ছে কংগ্রেসের হরিপুরা কংগ্রেস যেখানে সেশন হয়েছিল, সেখানে কোথায় আমাদের সুভাষচন্দ্র বসু ইলেকশনে জিতেছিলেন, এখান থেকে একটা রিলেটেড কোয়েশ্চেন এসছে। সেটা হচ্ছে কংগ্রেসের সেশনগুলো থেকে এখানে পুরোটা কমপ্লিট এটা পেয়ে যাব। নেক্সট হচ্ছে আমি 2019-এ যাই। 19-এ কী এসছে, বিজয়নগর এম্পায়ার থেকে কোয়েশ্চেন এসছে, ব্যাটেল অফ 10 কিং কোন বেদের মধ্যে পাওয়া যায়, ঋগ্বেদের মধ্যে। তারপর হচ্ছে আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে ধোলাবিরা থেকে কোয়েশ্চেন এসছে। এর তারপর হচ্ছে আমাদের মুঘল এম্পায়ার জাহাঙ্গীরের টম কোথায় আছে। তারপর আমার মডার্ন থেকে কোয়েশ্চেন এসছে দুখানা, সেটা হচ্ছে কি মোপলা রেভলিউশন এখান থেকে একটা কোয়েশ্চেন এসছে। আর এটা হচ্ছে আমার সম্ভবত এটা হচ্ছে সেই সময়কার কোনোভাবে কারেন্ট টপিক ছিল, সেই জন্য এই কোয়েশ্চেনটা এসছে। এবার আসি আমি 2023-এ কী করি। 2023-এ কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসছে। প্রথমেই হচ্ছে আমাদের হুনাকে আক্রমণ করে গুপ্তদের সেই সময়, স্কন্দগুপ্ত। তারপর হচ্ছে আজীবক থেকে কোয়েশ্চেন এসছে, আমার হর্ষবর্ধনের যে টাইটেল নিয়েছিলেন আলাদা, ঠিক আছে, সকলোত্তর পথনাথ, এটা থেকে একটা কোয়েশ্চেন এসছে। বুদ্ধিজম থেকে একটা কোয়েশ্চেন এসছে। হ্যাঁ, রামচরিত এখানে বইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। এই স্ট্যাটিকের মধ্যে বুক একটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে ম্যাক্সিমাম বুক কে লিখেছে, কালিদাস, সন্ধ্যাকর নন্দী, কে কোনটা কোনটা কী লিখেছে, এগুলো খুব ভালো করে আমাদের দেখতে হবে। এছাড়া হচ্ছে অশোকার যে আমাদের যে বিজয় আছে, বা অশোকার যে স্ক্রিপচারগুলো আছে, পিলার এডিক্টগুলো আছে, এই জায়গাটা দেখতে হবে। আকবরের এখান থেকে একটা কোশ্চেন এসছে, মনসাবদারি সিস্টেম কে, এছাড়া আছে আকবর যে দিনিলাই শুরু করেছিল, সেখান থেকে কিছু কোয়েশ্চেন আছে। তারপর আছে মেডিয়েভেলের আলাউদ্দিন খিলজি থেকে কোয়েশ্চেন আছে। আকবরের যে কোর্টিয়ার্ড ছিল, সেখানের কে ইম্পর্টেন্ট লোকজন ছিল, সেম একইভাবে কোর্টিয়ার্ড আমরা যদি কোয়েশ্চেন করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আর একটা হচ্ছে টিপু সুলতানের ট্রি লাইব্রেরি, এটা মেডিয়েভেল গেল। মডার্নে যদি যাই, সেটা হচ্ছে লাস্ট গভর্নর আর হচ্ছে ফার্স্ট ভাইসরয়। তার মানে আমার এখান থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর ভাইসরয়, এই জায়গাটা পুরোটা ক্লিয়ার করতে হবে। কী কী কোনখান থেকে পড়তে হবে আমি নেক্সট ডিসকাস করে দিচ্ছি। তারপর আছে হচ্ছে নিউজ পেপারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। কে প্রথম ওটার শুরু করেছিলেন, এবং কী কী নিউজ পেপারের নাম, কোনটা বেঙ্গলি নিউজ পেপার, কোনটা মহারাষ্ট্র থেকে কে এই নিউজ পেপারটা শুরু করেছে, এই জায়গা থেকে নিউজ পেপারের কোয়েশ্চেনগুলো আসে। দেন একইভাবে আগেও একটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে কোয়েশ্চেন ছিল, এখানেও একটা আছে, সালটা দিয়েছে এই যে। আবারও একই কোয়েশ্চেন, লাস্ট গভর্নর জেনারেল হলো। তারপর হচ্ছে আইএনসি সেশন, আগেও আমরা একটা আইএনসি সেশন থেকে একটা কোয়েশ্চেন পেয়েছি, ওখানে ছিল সুভাষচন্দ্র বসু থেকে, এখানে এটা বালগঙ্গাধর তিলক। তারপর হচ্ছে আমার সুপ্রিম কোর্টের
চিফ জাস্টিস ফার্স্ট, এখানে এটা হিস্ট্রিতেও পড়তে হবে, প্লাস আমরা যখন বলেছিলাম ওই মিসলেনিয়াসের লাস্ট যে পোর্শনটা আছে আমার লুসেন্টের, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম শেষ মানে প্রথম আর শেষ এইগুলো ওখান থেকে পাওয়া যাবে। এখান থেকে কিন্তু খুব ভালো করে এই জায়গাগুলো করতে হবে। আরও অন্যান্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে প্রথম কেকে, তার সাথে সাথে কি হলো, ক্যাবিনেট মিশনের একটা কোয়েশ্চেন এসছে। এছাড়া কিছু কোড আছে হিস্ট্রির ক্ষেত্রে, এই কোডগুলো কে বলেছে এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ 2023 এই দুখানা এসছে, তো এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। এবার আমি নেক্সট যাচ্ছি কোন কোন জায়গাগুলো এই 20s, আমি তো পুরোপুরি একটা হিস্ট্রি রিভিশন করবই, তার সাথে এই 20 দিনের মধ্যে আমার রিভিশনের পার্টে কোনটা যাব। আমি যদি ইন শর্ট একটা ক্রোনোলজি বানাই, প্রথম হচ্ছে আমার হিস্ট্রিতে আসছে অ্যানসিয়েন্টের স্টোন এজ। স্টোন এজের আমার 3টে ভাগ, ঠিক আছে, প্যালিওলিথিক, মেজোলিথিক আর নিওলিথিক। এখান থেকে জাস্ট কিছু কয়েকটা ইম্পর্টেন্ট সাইট আছে, সেই সাইটগুলোর নাম আমি দেখে নেব। তারপর কি গেল, চ্যালকোলিথিক সাইট। চ্যালকোলিথিকে কি আছে আমার, একটা হচ্ছে অ্যাডভেন্ট অফ আরিয়ান্স আর একটা হচ্ছে ভেদিক এজ। আচ্ছা, চ্যালকোলিথিকের আগে একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি আছে, হ্যাঁ, যেখানে আমার এটা হচ্ছে আমার হিস্ট্রি। আর এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রির মধ্যে কি আসছে, দুটো জিনিস, প্রি হরপ্পান আর একটা হচ্ছে আইভিসি। এটা কি কি জানি আমরা, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি আর একটা হচ্ছে হিস্ট্রি। কোনটা কোনটা এক লাইনে বলা যাক। প্রি হিস্ট্রি কি, যেটার থেকে এখনো পর্যন্ত কোনো জিনিস সেইভাবে পাওয়া যায়নি, মানে এক্স্যাক্ট এভিডেন্স, হ্যাঁ, সেটা কি কি জিনিস থেকে আমরা এটাকে আলাদা করে আইডেন্টিফাই করব, এক্স্যাক্টলি ওটা পাওয়া যায়নি। প্রোটো হিস্ট্রি কি, পাওয়া গেছে কিন্তু সেটার যে স্ক্রিপ্টটা সেটা এখনো পাঠোদ্ধার করা যায়নি। আর হিস্ট্রি কি, পাওয়াও গেছে এবং সেই জায়গাটা আমরা পাঠোদ্ধার করতে পেরেছি অনেকটা, এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে আমার এখান থেকে গেল আইভিসি। আইভিসির পর আসছে হচ্ছে চ্যালকোলিথিক। চ্যালকোলিথিকে কি আসছে, আরিয়ান ইনভেশন আর একটা হচ্ছে ভেদিক। তা এবার আসছি হচ্ছে প্রি হরপ্পানে ফেজে খুব বিশাল ইম্পর্টেন্ট কিছু নেই। আইভিসিতে যে জায়গাটা করতে হবে একদম খুব শর্টে একটা নিজের নোট বানিয়ে নেবো, সেটা কি, আইভিসির মধ্যে ইম্পর্টেন্ট আমার সিটিগুলোর নাম থাকবে, কোন রিভারের পাশে সেই সিটিটা, আর হচ্ছে ইম্পর্টেন্ট এক্সক্যাভেটেড থিংস। এই একটা আমার গ্রুপ করে নেবো আমি, ঠিক আছে। সিটির নাম থাকবে লাইক হরপ্পা, হরপ্পা সিটির নাম হলো, রিভার কোন রিভারের পারে, হরপ্পা থেকে কোন মেন মেন জিনিস পাওয়া গেছে, সেখানে একইভাবে মহেঞ্জোদারো কোন রিভারের পাশে সেটা, তারপর হলো ধোলাভিরা কোন নদীর পাশে সেটা, ঠিক আছে। আর একটা অ্যাডভান্সে বলে রাখছি, সিটির নিচে ব্যাকেটে তার কারেন্ট লোকেশানটা একটু লিখে রাখলে সুবিধা হবে, কোনটা পাকিস্তানে কোনটা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কোন রাজ্যগুলোতে, ব্যাস তাহলে আমার পুরোপুরি আইভিসিটা কমপ্লিট হয়ে গেল। আইভিসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার আসছে হচ্ছে 16 মহাজন পদ। মহাজন পথের মধ্যে 16টা মহাজন পদের নাম দরকার নেই, লাস্ট যে 4টে মহাজন পদ ছিল তাদের নাম এবং তার ক্যাপিটাল, তার সাথে সাথে 2-3টে স্পেশাল মহাজন পদ ছিল যেখান থেকে কোয়েশ্চেন আসে যে কোনটা রিপাবলিক ছিল, সেই একটা পয়েন্ট গেল। দেন আমার এখানে 16 মহাজন পদ হয়ে গেল। 16 মহাজন পদের পর এখানে যেটা আসছে রিলিজিয়ান, 3টে রিলিজিয়ান ছিল,
আজিভাকা, দেন হচ্ছে আমার বুদ্ধিজম, তারপর হচ্ছে জৈনিজম। আজিভাগ থেকে 1 থেকে 2খানা কোশ্চেন আছে, দেখে নেবো কে প্রবর্তন করেছিলেন, কোথায় কোথায় এটা গিয়ে ফ্লারিশ করে। আর বুদ্ধিজম আর জৈনিজমের জন্য আমি নেটে সার্চ করে নিতে বলবো, আছে খুব সুন্দর, দুটো আলাদা আলাদা করে ডিফারেন্স ক্রিয়েট করা আছে, ঠিক আছে? ওটা একবার নিজের খাতায় নোট করে, বাট কারো যদি ওটা অলরেডি রেডি থাকে, যে যেখান থেকে রেডি করেছো সেখান থেকে রেডি করবে। বাট এখনও পর্যন্ত বলছি, যদি ধরো মানে বেসিকটা মনে আছে, পুরো অল ওভার জিনিসটা বুদ্ধিজম জৈনিজম থেকে ভুলে যাচ্ছ, তাদের বলবো একটা আলাদা করে, যেরকম আমরা ছোটোবেলায় পার্থক্য লিখতাম, একদিকে বুদ্ধিজম একদিকে জৈনিজম লেখো, নিয়ে প্রত্যেকটার সেম ক্রোনোলজি, বুদ্ধিজমের মেন প্রবক্তা, তার ছেলে মেয়ের নাম কি, কবে জন্ম নিয়েছে, তারপর কি কি হয়েছে, কোথায় মৃত্যু হয়েছে, সেম একইভাবে জৈনিজমের মধ্যেও সেটা থাকবে। কার কি কি ধর্মগ্রন্থ, দুটো জায়গাতেই থাকবে। মেন কে কি বক্তা বলেছেন, তার সাথে সাথে পরে বুদ্ধিজমকে কে ফ্লারিশ করেছেন, জৈনিজমকে ফ্লারিশ করেছেন, তার সাথে সাথে একদম লাস্টে বুদ্ধিজমের সাথে কোন কোন রাজা যুক্ত, জৈনিজমের সাথে কোন কোন রাজা যুক্ত। টোটাল কমপ্লিট হলো আমার এটা। 16টার মধ্যে আমার কি মগধ ফ্লারিশ করেছিল। মগধ থেকে আমার টোটাল হচ্ছে, হ্যাঁ 3টে ডাইনেস্টি হয়। কি কি? হরিয়াঙ্কা ডাইনেস্টি, শিশুনাগ। হরিয়াঙ্কা ডাইনেস্টির রাজাদের নাম, এখান থেকে মেন যেটা গোলায় সেটা হচ্ছে কুনিক আর হচ্ছে শ্রেণিক, এই দুটো জায়গা গোলাবে কে কোন উপাধি নিয়েছিল, প্লাস হচ্ছে কে কার রাজধানী কোথায় চেঞ্জ করেছিল বা কার রাজধানী কোথায়। শিশুনাগ বংশেও সেই একইভাবে শেষ। বাস, এখান থেকে আমার মহাজনপথের মধ্যে মগধ শেষ। এরপর আমি আসবো কোথায়? মৌর্য। মৌর্যের মধ্যে আমার পুরোপুরি যতগুলো রাজা আছে সেই রাজার নাম। মৌর্য হচ্ছে 321 থেকে 185 পর্যন্ত আমার মৌর্য বংশ। মৌর্য বংশের রাজাদের নাম, সেই রাজার উল্লেখযোগ্য কী কী কাজ করেছিল, প্লাস সে কোন কি বিশেষ তার নাম নিয়েছিল, ঠিক আছে? আর একটা কি, ওই রাজার সেই সময় যদি কোনো কয়েন চালু থাকে, বা সেই সময় কোর্টইয়ার্ডে কোনো ফেমাস ব্যক্তিত্ব থাকে, বা তার সমসাময়িক বৌদ্ধ বা জৈনিজমদের মধ্যে কেউ যদি সেটা সেই সময় সারনাম হয়, সেই একটা জায়গা। বুদ্ধিজম আর বুদ্ধিজমের হচ্ছে 4টে, আর জৈনিজমের 2টো। কোথায় কোথায় হয়েছিল, ঠিক আছে? কে কে কোন কোন রাজার সময় হয়েছিল। ফার্স্ট হয়েছিল বুদ্ধিজমে অজাতশত্রু, তারপরে হয়েছিল কালাশোক, তারপরে হয়েছিল অশোক, তারপরে হয়েছিল কনিষ্ক। হ্যাঁ, এটারও পরপর 2জন আছে। এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করে রাখবে কিন্তু সবাই। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার পোস্ট মৌরান। পোস্ট মৌরানে 2টো, একটা হচ্ছে ইন্ডিয়ান লোকজন ভেঙে গিয়ে কী হয়েছিল, আর ফরেন ইনভেশন হয়েছিল মেনলি নর্থ ওয়েস্টের দিকটা, আর এদিকে ইন্ডিয়ানরা ছিল। ইন্ডিয়ানদের মধ্যে এখানে 3টে ডাইনেস্টি আছে, তার মধ্যে 2টো ডাইনেস্টি আমার মনে হয়েছে প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে সাতবাহন, আর একটা হচ্ছে কানভো, সেরকম ইম্পর্টেন্ট নেই, একটাই করবে শুধু। ইন্ডিয়ান দিক থেকে পোস্ট মৌরান হচ্ছে সাতবাহন। আর এখানে যে ছিল সেটা হচ্ছে আমার কি কি ছিল, অনেকেই ছিল, তার মধ্যে আমি বলবো 4টে ছিল। মেন হচ্ছে কুষাণা। এখানে কুষাণা, এটা সাতবাহন, এটা হচ্ছে ফরেনের দিক থেকে ছিল, ভেঙে ফরেনরা অ্যাটাক করে ওখানে ঢুকে গিয়েছিল, আর এটা হচ্ছে ইন্ডিয়ানের দিকটা। তাহলে আমার পোস্ট মৌর্য হয়ে গেল। সঙ্গম লিটারেচার মেনলি হচ্ছে সাউথের দিকে ফ্লারিশ করেছিল। আর আমার 3টে মেন জাতির সম্পর্ক ওখানে মেনলি পড়তে হবে। একটা হচ্ছে আর্লি চোলা, চেরা, আর একটা হচ্ছে পান্ডিয়াজ। হয়ে গেল। তারপর আমার চলে আসবে গুপ্তা এজ হচ্ছে, এটা খুব ভালো করে পড়তে হবে, 550 পর্যন্ত। গুপ্তার মধ্যে কি থাকবে, চন্দ্রগুপ্ত ফার্স্ট,
তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে চন্দ্রগুপ্ত সেকেন্ড, কুমারগুপ্ত, তারপরে হচ্ছে স্কন্দগুপ্ত। এদের সময় একইভাবে যেরকম আমি মৌর্যতে করেছিলাম একইভাবে কে কি রাজার নাম সেই সময়ের কি কি করেছিল, আলাদা কে কি নাম নিয়েছিল, কার কোন সময় কি কয়েন প্রচলিত হয়েছিল, প্লাস কন্টেম্পোরারি ফেমাস পারসন। তারপরে চন্দ্রগুপ্ত দ্বিতীয় থেকেও একই জিনিস করব। কুমারগুপ্ততে এই সময় কোনো ইনস্টিটিউশন তৈরি হয়েছিল সেটার নাম, আর স্কন্দগুপ্ত থেকে হুনদের প্রতিহত করেছিল, এই কারণে এটা হয়ে গেল আমার অলমোস্ট শেষের দিকে। পুষ্যভূতি ডাইনেস্টি, আর সাউথের দিকে যে ডাইনেস্টি আছে সেটা হচ্ছে চালুক্য। ঠিক আছে, চালুক্য। আর আছে পল্লবা। তারপর এই কিংডম ভেঙে যাওয়ার পর নিচে কি আসে, চোলা। চোলা থেকে মেনলি মন্দির পড়ব, চালুক্য আর পল্লবার থেকে মন্দির পড়ব। কি কি মেনলি ওই সময় কোন রাজার আমলে কি মন্দির স্থাপন হয়েছে, আমার সাউথ হয়ে গেল। আর পুষ্যভূতি ডাইনেস্টি থেকেই আমি শুধু মেন পড়ব হচ্ছে হর্ষবর্ধন। হয়ে গেল আমার। তাহলে আমার অল ওভার মোটামুটি আমি অ্যানসিয়েন্ট কভার করে বলে দিলাম কোথা থেকে কি পড়তে হবে। এবার আসবো মিডিয়েভাল। মিডিয়েভালে আমি বলবো, আমি তো এখান থেকে বলে দিচ্ছি কিছু করতে হবে না। পারমার্সের একটা ভিডিও আছে, এসএসসির জন্য খুব বিখ্যাত উনি। ওই ভিডিওতে উনি মিডিয়েভালের একটা 2 ঘন্টার লেকচার দিয়েছেন। এই নোটটা করলে আমি বলছি আপ টু বিসিএস এর প্রিলিম পর্যন্ত রেডি হয়ে যাবে। শুধু আমার ডিনেস্টিগুলোর নাম, কোন ডিনেস্টিতে কোন রাজা এসছে, সেই রাজা কি কি স্পেশাল কি কাজ করেছেন, এইটা নিয়ে একটা ভিডিও আছে। এটা জাস্ট রেডি করে নাও। ওর বাইরে থেকে আশা করছি মোটামুটি মোরাললেস কোয়েশ্চেন আসবে না, তারপর তো এমসিকিউ প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এখান থেকে মেন যেগুলো আসে জাস্ট এক লাইনে যদি বলতে চাই আমি বলে দিই, কিংদের নাম, তাদের সাথে কি ওয়ার হয়েছিল, তাদের টমগুলো কোথায়। মেনলি এটা মুঘলদের সময় অ্যাকচুয়ালি। সুলতানি পিরিয়ডে ছিল হচ্ছে মেনলি যে রিফর্মগুলো হয়েছিল সেইগুলো থেকে কোয়েশ্চেন আসে, রিফর্মগুলো। টম হলো, আর মুঘলে হচ্ছে কিংদের নাম, তার কে কার সাথে কি যুদ্ধ লড়েছিল তার টম। হিস্টোরিক্যাল মনুমেন্ট, এই সময় প্রচুর হিস্টোরিক্যাল মনুমেন্ট তৈরি ছিল। তার সাথে সাথে যেটা একটা আছে, প্রচুর ফরেনার এই সময় বুক লিখেছিল, সেই বুকগুলোর নাম কার সম্পর্কে লেখা, এবং কিছু কিছু বুকস আছে কোন ভাষায় লেখা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার মিডিয়েভাল। আর বললাম ওই পারমার্সারের যে ভিডিও সেটা একবার দেখে নিতে। মডার্ন, যেখান থেকে আগের বারে প্রচুর হিস্ট্রির কোশ্চেন এসছে। তাহলে আমি ফার্স্টেই কি করব, আমার যেটা মনে হয় ফার্স্ট হচ্ছে ইংলিশদের সাথে ভার্সেস যার যার যুদ্ধ হয়েছিল মেন। হ্যাঁ, আমি বলবো না মায়ানমার ফায়ানমারগুলো করার জন্য, মেন যে শক্তিগুলোর সাথে যুদ্ধ হয়েছিল, বেঙ্গল, এখানে মারাঠা, এখানে টিপু, আর এখানে যেখানে আমার প্রথম সাবসিডারি অ্যালায়েন্স শুরু হয়েছিল এই জায়গায়, আর পাঞ্জাবদের সাথে করা যেতে পারে। এইভাবে ওরা পুরো ইন্ডিয়াটা ক্যাপচার করেছিল। এই জায়গাটা একটা ক্রোনোলজি হিসাবে লিখে নেওয়া, যে কি লিখবো আমি, এই ইংরেজদের সাথে আমি ধরলাম মারাঠা লিখলাম, মারাঠা। মারাঠার সাথে 3টে যুদ্ধ হলো, 1, 2, 3, কত কোন সালে হয়েছিল সেটা লিখব, তার সাথে সাথে কোন চুক্তি হয়েছিল শেষ পর্যন্ত। তাহলে আমার মারাঠা হলো। 4টে হয়েছিল যুদ্ধ, লাস্ট 2টো টিপু, তার আগে 2টো টিপুর বাবার সাথে। কি কি সন্ধি হয়েছিল সেটা বেশি ইম্পর্টেন্ট। হয়ে গেল আমার। ইংরেজরা আমার পুরো ক্যাপচার করে নিল। গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে
ভাইসরয়। ঠিক আছে, এই যে চারটে জিনিস, পুরো সাল ক্রোনোলজি ওয়াইজ শুরু করব। কবে থেকে? আমার 1764 বক্সারের যুদ্ধের পর থেকে, ওই ক্লাইভের সময় থেকে, তারপর কে কে এসেছিল, ওয়ারেন হেস্টিং থেকে শুরু করে পর 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 কর্নওয়ালিস, সর্নওয়ালিস, সবাই, ঠিক আছে, মিন্টো, যে যা যা এসেছিল পরপর, এবং আপ টু 1947 পর্যন্ত। এবং সেটা লিখব, তার সাথে সাথে 3-4টে করে পয়েন্ট করে নেবো, তার সময় কোন কোন জিনিসটা হয়েছে। ঠিক আছে, এইটা যদি কারোর লাগে আমি এটা বানিয়ে দেবো। এই যে জায়গাটা, এটার আমি পুরো ভিডিও সবকটা বানানো হয়ে যাক, আমি এইটার একটা ছোট ভিডিও বানিয়ে নেবো, যে ইম্পর্টেন্ট কী কী যে আছে সেটা আমি একটা পিডিএফ করে দিয়ে দেবো, যার লাগবে সেটা ডাউনলোডও করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমার ভাইসরয়ের এই জায়গাটা গেল। তার আগে ব্রিটিশ ইন্ডিয়াদের সাথে কী কী হয় সেটাও শেষ হলো। তারপরেই যাব হচ্ছে আমার কংগ্রেস সেশন। কংগ্রেস সেশন আমার যেটা আছে 1885 থেকে আমার 1942 পর্যন্ত। এর মধ্যে 95 থেকে 99 পর্যন্ত সব কটার করার দরকার আছে। তারপর হচ্ছে আমার ইম্পর্টেন্টগুলো 94, 98, হ্যাঁ, তারপর আছে হচ্ছে 94, হ্যাঁ, 1905, 1906, এগুলো যে কোনো একটা ভিডিও দেখবে, বা তুমি নিজেও তার ইম্পর্টেন্সগুলো পাশে দেখে বুঝতে পারবে যে কোনটা কোনটা আসছে। তারপরে 1911, 1914, 1915, এখানে একটা সম্ভবত 98এই মনে হয় গান্ধীজি মনে হয় প্রথম কোন সেশানে এসেছিল, তারপর কোন সেশানে জনগণ গাওয়া হয়েছিল, কোন সেশানে বন্দে ভারত মাতারাম গাওয়া হয়েছিল, কোথায় প্লেসটা কোথায়, ক্যালকাটা, ম্যাক্সিমাম সেশন কোথায় হয়েছিল, ক্যালকাটাতে হয়েছিল। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে আমার কংগ্রেস সেশনটা খুব ভালো করে করতে হবে। কংগ্রেস সেশন হয়ে যাওয়ার পর আমায় আসতে হবে কিসে? গান্ধী এরা। গান্ধী এরাটা আমি কি করে করব? 1869, গান্ধীজির জন্ম হচ্ছে 1869 থেকে আপ টু 1945 পুরোপুরি উনি অ্যাক্টিভ ছিলেন, সেই পর্যন্ত পুরোটা করতে হবে। কোথায় মানে ওনার একদম 82তে হচ্ছে বিয়ে হবে, বিয়ের পর হচ্ছে উনি লন্ডন যাবেন 1888-তে, তারপর ওখানে নাটাল কংগ্রেস তৈরি করবে, নাটালে 1894-এ, 1894-এ নাটাল কংগ্রেসের 4-এ উনি ফোনেক্স ফার্ম তৈরি করবেন ওখানে। তারপর 1906-এ ব্ল্যাকদের জন্য একটা ল তৈরি হবে, সেটাতে ওনার প্রচণ্ড পার্টিসিপেশান থাকবে। 1910-এ ওনার টলস্টয় ফার্ম থাকবে, হ্যাঁ, নিয়ে একদম পরে উনি ইন্ডিয়া আসবেন হচ্ছে, ব্যাক করবে হচ্ছে 9th জানুয়ারি 1915-তে উনি ব্যাক করছেন। তারপর উনি কি কি করেছিলেন? প্রথম হচ্ছে 1917-এ চম্পারণ, তারপর 1918-এ হচ্ছে হায়দ্রাবাদ মিল, তারপর আবারইভাবে 1918-এ হচ্ছে খেদা, তারপর হচ্ছে 1919-এ হচ্ছে রাওলাট অ্যাক্ট, 1920-তে হচ্ছে নন কোঅপারেশন, 1920 থেকে 22 হবে হচ্ছে খিলাফত আন্দোলন, এবং তার সাথে সাথে 22-এ উনি মার্চ হবেন হচ্ছেন নন কোঅপারেশন মুভমেন্টের সাথে। ঠিক আছে, 1928-এ হবে হচ্ছে সাইমন কমিশন, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 1929-এ হচ্ছে পূর্ণ স্বরাজ চাইবে, যদি এটা ওনার ইয়ে নয়, তাও এর সাথেই পড়ে নেব। তারপর 1930-এ হচ্ছে ডান্ডি মার্চ, ডান্ডি মার্চটাই হচ্ছে কি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে 1931-এ হচ্ছে রাউন্ড টেবিল বৈঠক হবে। তারপরে 1932-এর সাথে আম্বেদকারের সাথে পুনা প্যার, 1942-তে ক্রিপ্স মিশনে ওনার শেষ হবে। তো এই পুরো ডিটেলসটা খুব ভালো করে আমাকে পড়তে হবে গান্ধীজির জন্য। ট্রাইবাল মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্টের পর থাকবে হচ্ছে আমার ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পার্সোনালিটি। হিস্টোরিক্যাল পার্সোনালিটির পর গেল ইম্পর্টেন্ট রেভলিউশনারি গ্রুপ। এটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তের জন্য, আমার মনে হচ্ছে রেভলিউশনারি গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমাকে একটা যে কোনো ক্রোনোলজি একটা ভিডিও দেখে নেব। এতে আমার সুবিধা কি হবে? একটা ক্রোনোলজি
ভিডিও। এতে আমার কি হবে, এটা জাস্ট হেডফোনে শুনবো, এটা এতটাই ইম্পর্টেন্ট যে আমার একটা গল্পের মতো না, কোনটার সাথে কোনটা এটা একটা লিঙ্ক থাকবে। এতে আমার সুবিধা কি হবে যে আমি ভুলে যাব না কোনটার পর কোনটা। তার সাথে সাথে আর একটা জিনিস কী বললাম, নিউজ পেপার, আর একটা হচ্ছে বিভিন্ন যে পার্সোনালিটি তাদের লেখা নানা রকম এই সময়কার বই আমি লিখেইছি, ইম্পর্টেন্ট হিস্টোরিয়ান পাবলিসিটি, তার মধ্যে সবাই পড়বে। রাজা রামমোহন রয় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে বড় বড় যে পলিটিশিয়ান তখনকার দিনের, তাদের সবাই, বালগঙ্গাধর তিলক থেকে আপনার ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু অবদান থাকবে, সেটা কি আমাদের এস.এন. বোস থাকবেন, সবাই থাকবেন, অরবিন্দ ঘোষ থাকবে। এই জায়গাটা তাহলে মোটামুটি আমি আশা করতে পারছি আমি হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি আলাদা আলাদা করে, অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল আর হচ্ছে মডার্ন। ঠিক আছে, এরপর আমি যাব হচ্ছে পলিটিতে। আমরা কেন এবার হিস্ট্রি আর পলিটিকে আমি কেন একসাথে এনেছি, এটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে আমার 18 আর 19-এ তুলনামূলক পলিটির কোশ্চেন কিন্তু বেশি ছিল, আর 23-এ কিন্তু আমার দেখবো হিস্ট্রির কোশ্চেন ওখানে বেশি ছিল বলে আমার এখানে কিন্তু পলিটির কোয়েশ্চেন কম আছে। এটা আমার ধারণা যে হিস্ট্রি আর পলিটির কম্বাইন্ড ওয়েটেজ আশা করি সেম থাকবে। তাহলে হিস্ট্রির কোয়েশ্চেনগুলো আমি আগে ডিসকাস করে দিয়েছি, পলিটির কী কী কোয়েশ্চেন এসছে দেখা যাক। 42 অ্যামেন্ডমেন্ট থেকে কোয়েশ্চেন এসছে, সোশ্যাল জাস্টিস থেকে এসছে। সোশ্যাল জাস্টিসের কনসেপ্টটা কোত্থেকে এসছে, মেনলি রাশিয়ার থেকে কনসেপ্টটা নেওয়া হয়। তারপর আছে হচ্ছে বেসিক স্ট্রাকচার, রাইট টু নো, 19 নম্বর আর্টিকেলের সাবসেকশন কত থেকে আছে, সাব ক্লাস কত থেকে আছে, সেটা থেকে পেলাম। স্পেশাল প্রভিশন উইমেন অ্যান্ড চিলড্রেনের জন্য কত নম্বর আর্টিকেলে আছে। নেক্সট আসছে হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনটাকে কী টাইপ অফ ইলেকশন, অ্যান্টি ডিফেকশন ল, ওখানে যে শিডিউল আছে টোটাল 12টা শিডিউলটা আমাদের ভালো করে দেখতে হবে। আর হচ্ছে আবার এসছে অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন, তাহলে এখানে একটা অ্যামেন্ডমেন্ট, এখানে একটা অ্যামেন্ডমেন্ট, তাহলে আমার তার মধ্যে ইম্পর্টেন্ট রইল। 2019-এ কী কী আসছে, টাইপ অফ সিটিজেনশিপ, আমাদের এখানে কী চলে, সিঙ্গেল সিটিজেনশিপ। তারপরে হলো রাইট টু প্রপার্টি, এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না, কোন সালে কত নাম্বার নিয়ে থ্রু দিয়ে এটা ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ হয়েছে, এটা আমাদের দেখতে হবে। সোভার্জিনিটি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন কী আছে, আর্টিকেল 17, আর্টিকেল 23। তারপর হচ্ছে এটা পলিটির কোয়েশ্চেনই, মানে এটা হিস্ট্রিরও কোয়েশ্চেন বলা যায়, কে ফ্ল্যাগ ডিজাইন করেছিল, তারপর ডিজাইনটা কে করেছিল, নন্দলাল বোস। তারপরে আবারও একটা 61st অ্যামেন্ডমেন্ট থেকে তাহলে টোটাল 3টে কোয়েশ্চেন পেলাম। তারপরে এখান থেকে 2023-এ কী কী পাচ্ছি, স্ট্যাটিক কোয়েশ্চেন পাচ্ছি। একটা হচ্ছে কে মারা গিয়েছিলেন, মানে ফার্স্ট প্রেসিডেন্ট হু ডাইড ইন অফিস, মারা গিয়েছিলেন উনি। তারপর হচ্ছে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার গেল, তারপর লুক ইস্ট পলিসি গেল, আর একটা হচ্ছে আমার ওমেন চিফ মিনিস্টার। এটা পুরোটাই স্ট্যাটিক কোয়েশ্চেন আসছে, এক্স্যাক্ট পলিটি থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে সেরকম কোনো মেজর কোয়েশ্চেন নেই দেখলাম আমরা। তাহলে একটার পর একটা আমার 20 ডেজে কী কী দেখব শর্ট টার্মে একটা রিক্যাপ আমরা করে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের কনস্টিটিউশনটা আমাদের দেশে যে এলো তার আগে কিছু ল আছে যেটার রেসপেক্টে আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়। তো আমি যদি পরপর সেই ক্রোনোলজি অনুযায়ী সাজাই, তাহলে আমার ফার্স্টেই আসছে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। তারপর আমার এই রেগুলেটিং অ্যাক্ট কী ছিল, 20 বছর অন্তর অন্তর আসার কথা হয়েছিল। তার হচ্ছে 1793, 1813, 1833, হচ্ছে 1853। তারপর কেন আসেনি আমরা জানি যে আমাদের এখানে সিপাহি মুভমেন্ট হয়ে গিয়েছিল, সেই সিপাহি মুভমেন্টের থেকে এরা বুঝেছিল যে আর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রুল করতে দেওয়া যাবে না। তারপর ওরা নিজেরা রানীর আন্ডারে চলে আসে। তো এখান থেকে কিছু কিছু জায়গায় কবে কোন মিশনারিরা শুরু করেছিল, কাকে কবে পারমিশন দিয়েছিল, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলো একটু আমাদের দেখে নিতে হবে। তারপরেই ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এটা হলো। তারপরে আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত এলো, 1861। তারপর আবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এলো 1892। এগুলো মেনলি দেখতে হবে, আমি যে আগে বলেছিলাম যে ভাইসরয় বা গভর্নর জেনারেল কোন সময়কালে এসেছিল সেই জায়গাটা দেখতে হবে। এগুলো মেনলি ভাইসরয়ের সময় থেকেই শুরু হয়ে গেছিলো। তারপর এলো কি, মর্লেমেন্টো রিফর্ম, মর্লেমেন্টো রিফর্ম 1909। তারপরে হচ্ছে মন্টেগু চেমসফোর্ড
এটা হচ্ছে 1919। এখান থেকে আমাদের দেখতে হবে হচ্ছে ডায়ারচি, ঠিক আছে, বাইক্যামেরাল লেজিসলেচার, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। এই দুটোয় কোথায় কি কি হয়েছিল, এই দুটো লয়ের মধ্যে কোথায় স্পেশাল কি প্রভিশন দিয়েছিল। তারপরে হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আমাদের পরে একটা জায়গা থাকবে যেখানে আমি দেখব কোন দেশ থেকে বা কোন কোন জায়গা থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেন পোর্শনটা নেওয়া হয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেরই বলা হয় 70-80% আমাদের কনস্টিটিউশনে আছে। পরে সেগুলো নানা রকমভাবে অ্যামেন্ডমেন্ট হয়ে চেঞ্জ হয়েছে, বাট কোর হচ্ছে এটা। তারপর আমার কি আসছে, ক্রিপস মিশন আছে 1942। তারপর আছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনে কারা কারা ছিল সেটা খুব আসে, 3 জনের নাম। তারপরে কি হচ্ছে আমার মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটা হচ্ছে 1947। ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে, ইউকে থেকে কি নেওয়া হয়েছে, জার্মানি থেকে কোনটা নেওয়া হয়েছে, স্কটল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, রাশিয়া থেকে কোনটা নেওয়া হয়েছে, এরম একটা ছক নিজের মতো বানিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে হয়ে গেল। আর একটা কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কি নেওয়া হয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা করে নিতে হবে। তার সাথে সাথে আমাদের করতে হবে প্রিয়াম্বেলটা খুব ভালো করে, প্রত্যেক কটার মানে। প্রথম যে 3টে ছিল ওয়ার্ড, তারপরে 42তম সংশোধনের পর আরও 2খানা ওয়ার্ড অ্যাড হয়েছে। প্রথমে 3টে ওয়ার্ড ছিল, সেটা কোন সময় হয়েছে। প্লাস তারপরে পরে যে জাস্টিসগুলো আছে, ওই যে প্রথমে একটা কোয়েশ্চেন এসেছিল সোশ্যাল জাস্টিস, এই জাস্টিসের এই জায়গাটা হচ্ছে মেনলি এসছে রাশিয়ান রেভলিউশন থেকে। তারপরে আছে ওই লিবার্টি, ওই জায়গাটা, এটা আছে ফ্রান্সের থেকে এসছে। এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে দেখে নিতে হবে। তাহলে আমার আপ টু প্রিয়াম্বেল পর্যন্ত শেষ হলো। এই প্রিয়াম্বেল থেকে আমার নতুন আমি শুরু করব, তার আগে আমাকে কোনটা দেখে নিতে হবে, আমার যে 12টা শিডিউল আছে। 12টা শিডিউল আমরা ফর্মুলা জানি যে কি, টিয়ার্স অফ ওল্ড পিএম। এখান থেকে আমার টোটাল পুরো 12টা শিডিউল মনে থাকবে। এবং প্রথম আমাদের 8টা শিডিউল ছিল, তারপর যে কোনটায় কোন শিডিউল এসছে সেটা আমাদের মনে রাখতে হবে। তার সাথে সাথে কোনটায় ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ আছে, কটা টোটাল ল্যাঙ্গুয়েজ আমাদের, প্লাস তার সাথে সাথে এখন নতুন দেওয়া হয়েছে কোনটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়েছে। সম্ভবত 5টাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, কোনটা কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়েছে, কত সাল, এটা গেল। এইবার আমি শুরু করব হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল শুরু করার সময় আমি বলবো আমাদের পার্ট হিসাবে করে নিলে সুবিধা হয়। পার্ট 1, পার্ট 2, আচ্ছা পার্ট 1টা লিখে নিই। পার্ট 1 হচ্ছে আর্টিকেল 1 থেকে 4। এখানে মেনলি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তারপর আর্টিকেল 5 থেকে 11, এটা কি, সিটিজেনশিপ। সিটিজেনশিপের যেহেতু এখন সিটিজেনশিপ নিয়ে অনেক রকম সমস্যা চলছে, এটা একটু ভালো করে দেখে নিতে, জাস্ট কোনটা কি আর্টিকেল হলো সিটিজেনশিপটা। তারপর হচ্ছে আমার পার্ট 3। পার্ট 3 কি, সবাই জানি আমরা 12 থেকে 35, দ্যাট ইজ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হলো। তারপর আসছে কি পার্ট 4। পার্ট 4 কি হচ্ছে আর্টিকেল 36 থেকে 51। 50 এটা কি, এটা মেন হচ্ছে ডিপিএসপি হলো। তারপর আসছে আমাদের পার্ট 5। এবার পার্ট 5 আর পার্ট 6 এটা আমি বলবো এরকম প্যারালালি পড়তে, এরকমভাবে দুটো আলাদা আলাদা করে নেবে, নিয়ে প্যারালালি পড়বে। তাদের সুবিধাটা কি আমি বলছি। ফার্স্ট হচ্ছে দুটোরই আমার এখানে টোটাল 5টা চ্যাপ্টার আছে, 5, এখানে আছে হচ্ছে 6টা চ্যাপ্টার, ঠিক আছে। এখানের সাথে এই প্রথমের সাথে দ্বিতীয়র মিল, মানে এখানে যেহেতু প্রথমে 1 নম্বরে শুধু আছে পার্টে ডেফিনেশান, ঠিক আছে, এই ডেফিনেশানটা বাদ দিয়ে বাদ বাকি পার্ট 5এও যা আছে, এবার ডেফিনেশানটা যেহেতু আলাদা, বাদ বাকি তাহলে এখানে আমার 6টা ছিল, এখানে 5টা ছিল, তাহলে একটা বাদ দিলাম, তাহলে এটারও 5টা এটারও 5টা, সেম জিনিস এখানেও। যেটা খালি এটা মনে রাখতে হবে, পার্ট 5-এ যেটা 1-এ থাকবে সেটা পার্ট 6-এ 2-এ থাকবে। আমার এটা কি ফার্স্টে হলো ইউনিয়নের এক্সিকিউটিভ।
এখানে হচ্ছে পার্টের 6-এর কি স্টেটের এক্সিকিউটিভ হলো। আর্টিকেল কত থেকে কত এটা নিজেরা একটু লিখে যদি মনে রাখার ইচ্ছা হয় লিখবে, না হলে আমি বলবো ডিপিএসপি পর্যন্ত আর্টিকেল মুখস্থ রাখলেই হবে, তারপর স্পেশাল কিছু আর্টিকেল মনে রাখলেই হবে, যেমন হচ্ছে ফিনান্সের রিলেটেড কোনটা, কোনটা পঞ্চায়েত রিলেটেড, এরকম স্পেশাল কিছু আর্টিকেল। আর এখানে তাহলে গেল কি ইউনিয়ন এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভ, তারপরে হলো ইউনিয়নের জন্য আছে ইউনিয়ন লেজিসলেচার, এটা হচ্ছে স্টেট লেজিসলেচার হলো, লেজিসলেচার গেল। তারপরে কি হলো পাওয়ার অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট লিখলাম, তাহলে এখানে কি আসবে সবাই নিজে নিজেই বলো, গভর্নর, ঠিক আছে। তারপরে এটা কি হলো জুডিশিয়ারি, আর এটা কি হবে তাহলে এখানে কে থাকবে হাইকোর্ট, তার মানে ওখানে হচ্ছে সুপ্রিম কোর্ট থাকবে, এখানে হাইকোর্ট। লাস্ট কি হবে ক্যাগ, ঠিক আছে। আর এখানে কি হবে সাবঅর্ডিনেট কোর্ট, ঠিক আছে। টোটাল তাহলে আমি এটা লিখে নিলাম। এরপর আমার ফান্ডামেন্টাল রাইটের থেকে ডিপিএসপি, এখানে কিছু ছাড়া যাবে না, আপ টু আমি বলি 12 থেকে 51 পর্যন্ত প্রতিটা আর্টিকেল অ্যাটলিস্ট যেন আমার একটা আইডিয়া থাকে যে কোন আর্টিকেলে কী কী বলা আছে। এখানে মানে আলাদা কিছু করা যাবে না, যেটা ইম্পর্টেন্ট না, একদম 12 থেকে 51টা আমায় মনে রাখতেই হবে। তারপর যেগুলো স্পেশাল কিছু আর্টিকেল আছে, ঠিক আছে, সেই আর্টিকেলগুলো মনে রাখলেই হবে। আমার এখানে তাহলে এই আর্টিকেল পর্যন্ত আপ টু শেষ হলো। তারপর আমার মেন কি আসবে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্টে কী করবো, প্রথম অ্যামেন্ডমেন্টে কী কী আছে একটু ভালো করে ইম্পর্টেন্ট পড়ে নেবে, কারণ কিছুদিনের পরই ওটা অ্যামেন্ডমেন্ট এসেছিলো, এটা পড়লেই বুঝতে পারবে। ওই জায়গাটা আছে 15 থেকে 16টা অ্যামেন্ডমেন্ট আছে, ঠিক আছে। এখন লাস্ট অ্যামেন্ডমেন্ট সম্ভবত 106, হ্যাঁ 15 থেকে 16টা অ্যামেন্ডমেন্ট, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট লিখবে, তুমি গুগল করবে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, ভিডিও দেখে নেবে, তাতে গল্পগুলো পড়ে নিলে সুবিধা হয়। তার সাথে সাথে স্পেশাল কিছু কেস আছে যার সাথে সাথে আমার এই অ্যামেন্ডমেন্টগুলোর সাথে জড়িত, ঠিক আছে। এই কেসগুলো একটু দেখে নিতে হবে। আশা করছি ওভারঅল আমার মোটামুটি হয়ে গেছে। ওখানে একটা আগে একটা বাদ গেছে, আমার এখানে ওই কমিটিগুলো হয়, হ্যাঁ মানে প্রত্যেকটা যে কনস্টিটিউশন হয় তার অ্যাডভাইজারি কমিটি, যেমন ড্রাফটিং কমিটির হয়েছে তোমার বি.আর. আম্বেদকর, এরকম অনেকগুলো কমিটি তৈরি হয় কনস্টিটিউশন তৈরি হওয়ার সময়, তো ওই জায়গাটাও একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে ওভারঅল আমি একটা কনস্টিটিউশন সম্পর্কে আর হিস্ট্রি সম্পর্কে একটা ধারণা দিলাম। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবে।